ছদ্মবেশী ভিখারিকে ধরে কম্পাস এবার অনুজার খেলা শেষ করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনুজার যে জরুলটা ছিল সেটা কম্পাস দেখে পেলে। এদিকে রশ্মিকা হঠাৎ করে কম্পাসকে বলতে লাগলো, ছোট বৌদি তুমি তো যন্ত্রটা খুব ভালো বানিয়েছো। এদিকে তো অনুজা মনে মনে বলতে লাগলো, মেয়েটা নিজেকে বড্ড চালাক মনে করে, সে ভেবেছে সেই চালাক, সে আমি কিছু বুঝি না, সে না এখনো বুঝতে পারছে না। এদিকে রশ্মিকা তখন বলতে লাগলো, ও মা ভালোই তো হবে, ছোট বৌদি যে যন্ত্রটা বানিয়েছে সেটা যদি তুমি সাথে করে নিয়ে যাও। ও তারপরে রশ্মিকা বলতে লাগলো, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি বেরিয়ে যাচ্ছি। এইদিকে ছদ্মবেশীর অনুজাও তখন বলতে লাগলো, আমাকেও বেরোতে হবে। তখনই প্রীতা বলতে লাগলো, ও দিদিভাই তুমি এত কিছু হয়ে যাওয়ার পরও আবার বেরোবে? তখন অখিলেশ বলতে লাগলো, না আমি তো তোমাকে একা কিছুতে বেরোতে দেবো না, এত কিছু হয়ে যাওয়ার পর তোমাকে আমি আর ভরসা পাচ্ছি না একা ছাড়তে, তাই এবার তুমি যেখানে যাও না কেন আমি সাথে যাব। তখনই ছদ্মবেশী অনুজা বলতে লাগলো, এই লোকটাকে নিয়ে যেতে হবে, না না আমাকে তো আজকে বেরোতে হবে, কারণ চিরকুটটা হাতে না পেলে ডিলটা কোথায় হবে সেটা তো জানতে পারবো না। কি আর করা যাক, ওকে তো সাথে নিয়ে বেরোতেই হবে। এই বলে বেরিয়ে যায়। এদিকে বারবার করে বাড়িতে মোবাইল বাজতে থাকে। পৃথা তখন বলতে লাগলো, ফোনটা কোথায় সেটাও তো খুঁজে পাচ্ছি না। আর ফোনটা রিসিভ করলে তখনই সেনাপতি বলতে লাগলো, কি ব্যাপার রশ্মিকা, কালকে তুমি এইভাবে তাড়াহুড়ো করে কেন চলে গিয়েছিলে? ও বুঝতে পারছি তোমার আমার উপরে অনেক রাগ। তুমি এত রাগ করার পিছনে কারণ আছে, কারণ আমি মায়ের সাথে মিলে অনেক কুকর্ম করেছি। এখন তো আর আমি সেটা বুঝতে পারছি, তাই আমি বিশ্বাস করো ক্ষমা চেয়ে নিচ্ছি। এই আজকে যদি তুমি আসো তাহলে কিন্তু আমার সাথে ০.৫ ঘন্টা সময় দিতে পারবে? তখনই পিতা প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, সেনাপতি তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, তুমি আমার ভাসুরের নকল ছেলে সেজে এ বাড়িতে ঢুকেছিলে, তোমাকে আমি চিনব না? তুমি আমাদের পরিবারের এত ক্ষতি করার পরও এখন কথাগুলি বলছো? তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে, তারপরে তুমি কেন আমার মেয়েটার পিছনে লেগেছো? আমি যদি আর শুনতে পাই তুমি আমার মেয়ের পিছনে ঘুরঘুর করছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার ছোট্ট বাচ্চা মেয়েটার দিকে তুমি কেন নজর দিয়েছো? তুমি আমার মেয়েটার ক্ষতি করতে চাইছো তো? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। আমি আবারও বলে দিচ্ছি। তখন সেনাপতি কে চুপ করে থাকে, কিছুই বলে না। পৃথা তখন হুমকি দিয়ে বলতে লাগলো, আমার মেয়েটার মোবাইলে যদি আর তোমার কোনো ফোন আসে তাহলে তাহলে কিন্তু আমি কি করব সেটা তুমি আন্দাজও করতে পারবে না। এই বলে পৃথা মুখের উপরে ফোনটা কেটে দিয়ে সেনাপতি তখন বলতে লাগলো, বিরাট বড় একটা ব্লেন্ডার হয়ে গেছে, আমাকে ম্যানেজ করতেই হবে। এদিকে ঋতুজা আ সে অখিলেশকে নিয়ে চলে যায় আ যে একটা জায়গায়। আর সেখানে গিয়ে দুজনে মিলে চা খেতে থাকে। অন্যদিকে কম্পাস আর বিহান দূর থেকে দূরবীন দিয়ে দেখতে থাকে। তখনই কম্পাস বলতে লাগলো, আমরা যে চিনতে পেরে গেছি ও যে মা নয়, অনু আম্মা, সেটা কাউকে বুঝতে দিলে চলবে না। দেখুন, দেখুন অনু আম্মা যে এখনো সেখানে দাঁড়িয়ে আছে, বাবা কিন্তু সেটা কিছুই বুঝতে পারছে না। আর একটা কথা বলে রাখি, ওই ভিখারিকে টেকানে আমার অনেক সন্দেহ হয়। ফলের দোকানদারকেও কিন্তু সন্দেহ হয়। আর তখনই কোনো কথাই বলে না সে বিহান। তখন কম্পাস বলতে লাগলো, বিহান স্যার আপনার কি হয়েছে? আপনি কেন কথা বলছেন না? দেখুন না, দেখুন। আর তখন সেই মুহূর্তে সেই ভিখারিটা চলে আসে। এদিকে অখিলেশ বলতে লাগলো, শোনো ঋতুজা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক ডিসট্যান্স তৈরি হয়েছে। এখন আমি সবটা বুঝতে পারছি। প্লিজ আমাকে পারলে ক্ষমা করে দিও। কিন্তু কোনো কথারই জবাব দেয় না সেই ছদ্মবেশী অনুজা। অখিলেশ তখন বলতে লাগলো, তোমাকে আমি কি বলছি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? এদিকে কম্পাস বলতে লাগলো, বিহান স্যার এভাবে মনোবল ভেঙে দিলেও কিন্তু আমরা মাকে কিছুতে উদ্ধার করতে পারবো না। আমাদের শক্ত হতে হবে। আর দেখুন, দেখুন না ভিখারিটা এসেছে। ওই ভিখারিটাকে তো আমার ১ম থেকেই সন্দেহ হচ্ছে। দেখা যাক মা এবার সেখানে কি করে? তখনই বিহান বলতে লাগলো, উনাকে না দেখলে আমার এখন প্রচণ্ড রাগ উঠছে। ওই মহিলাকে আমি মা বলে মেনেছি। আমার মা কোথায় আছে, কেমন আছে? আমার মায়ের কোনো ক্ষতি হয়ে জানে তো? কম্পাস তখন বলতে লাগলো, আমি জানি। ওই অনু আমা কিছুতে মায়ের কোনো ক্ষতি করবে না। নিজের স্বার্থে মাকে বাঁচিয়ে রাখবে। প্লিজ আপনি এমনটা করবেন না। আমাদেরকে আগে সবটা বুঝতে দিন, তারপর আমাদেরকে যা করার করতে হবে। এদিকে অখিলেশ তখন বলতে লাগলো, ঋতুজা তোমাকে আমি কি বলছি? তুমি কিচ্ছু উত্তর দিচ্ছ না কেন? তখনই ঋতু বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ তুমি যা বলছো সবটাই ঠিক বলছো। আর বলতে লাগলো, এই লোকটা না বকবক করেই যাচ্ছে। আরে আমার ডিলটা কখন হবে সেটাই আমি বুঝতে পারছি না। আমার না আর এসব ভালো লাগছে না। অখিলেশ তখন বলতে লাগলো, হ্যাঁ তোমার আমার উপরে বড্ড অভিমান, বড্ড রাগ হচ্ছে। সেটা হওয়া স্বাভাবিক। আমি অনেক অন্যায় করেছি। বিশ্বাস করো আমি এখন সবটা বুঝতে পারছি। কিন্তু
সেই ছদ্মবেশী অনুজা কোনো কথার জবাব দেয় না। সে প্রচণ্ড রেগে থাকে অখিলেশের উপরে। অখিলেশ তো সেটা বুঝতেই পারে না যে এটা ঋতু নয়, এটা ঋতুরই যমজ বোন অনু আম্মা। আর তখন সেই মুহূর্তে সে ভিখারিটা চলে আসে আর এসে বলতে লাগলো, "একটু ভিক্ষা দেবেন?" কিচ্ছু খায়নি। তখন অখিলেশ বলতে লাগলো, "ও ঠিক আছে, ঠিক আছে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি।" তখনই এই ছদ্মবেশী অনুজা বলতে লাগলো, "না, না, ওর খিদে পেয়েছে, ওকে আমি একটু খাবার কিনে দিই।" এই বলে ঋতু সেই লোকটাকে নিয়ে দোকানে চলে যায়। সেখান থেকে পাউরুটি কিনে দিয়ে বলতে লাগলো, "পাউরুটি নাও আর চাটা নিয়ে নাও।" আর তখন কম্পাস বলতে লাগলো, "দেখুন, দেখুন বিহান স্যার, আপনি ওই ভিখারিটাকে আবার খাবার কিনে দিচ্ছে। আমার তো মনে হচ্ছে ওই ভিখারিটার সাথে কিছু একটা যোগসূত্র আছে। আর সেটা আবার আমরা বুঝতে পারছি। আমাদের অপেক্ষা করতে হবে। মা ওই ভিখারিটাকে সাথে কি করছে সবটা আমাদেরকে আগে বুঝতে হবে।" এইদিকে অখিলেশ তখন সেখানে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে ভিক্ষুকটাকে যখন এই চা দিতে যায় তখন ভিক্ষুকটা একটা চিরকুট হাতে ধরিয়ে ছদ্মবেশী ঋতুজার হাতে। আর তখনই সেটা দেখে কম্পাস বলতে লাগলো, "দেখুন, ওদের মধ্যে চিরকুট দেওয়া লেনাদেনা হয়ে গেছে। দেখুন, দেখুন, আপনি ভালো করে দেখুন।" তখন বিহানও ভালো করে দেখে বুঝতে পারে আর বলতে লাগলো, "দেখতে পেয়েছেন? এবার আমার তো মনে হচ্ছে ওই চিরকুটটা মা হাতে পেয়ে গেছে। এবার মা তার যে আর্মস ডিলটা সেটা করবে। আর আমি একটা কথা বলে রাখি, মাকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। আর সেটা খুব তাড়াতাড়ি করতে হবে।" এদিকে অনুজা আ যখন সেই চিরকুটটা হাতে পেয়ে যায় তখন অখিলেশের চোখ ফাঁকি দিয়ে সেটা দেখে ফেলে। এদিকে কম্পাস তখন বলতে লাগলো, "বিহান স্যার, এবার আমাদের কাছে হয়ে গেছে। আমরা তো সবটা বুঝতে পারছি, আমাদেরকে বাড়ি ফিরতে হবে।" অন্যদিকে রশ্মিকা যখন কলেজ থেকে বাড়ি ফিরছিল তখনই সেনাপতি রশ্মিকাকে ব্ল্যাকমেইল করার জন্য মিথ্যে কথা বলে তার নাকি অনেক নোংরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে কিছু ছেলে। যা শুনে তো রশ্মিকা ভয় পেয়ে কান্না করতে শুরু করে। তখন সেনাপতি বলতে লাগলো, "কালকে কি তুমি আমাকে ০.৫ ঘন্টা সময় দিতে পারবে? আমি তোমাকে ছবিগুলি দেখাবো, তারপর আমরা একটা সিদ্ধান্ত নেব। তুমি চাইলে বাড়িতেও বলতে পারো।" তখন ভয় পেয়ে রশ্মিকা বলতে লাগলো, "বাড়িতে কাউকে বলার দরকার নেই। ঠিক আছে, আমি কালকে তোমার সাথে দেখা করব।" তখন সেনাপতি মনে, মনে বলতে লাগলো, "অনেক বড় ভুল করবে। সেনাপতিকে এখনো চিনোনি। এবার মিথ্যে ছবিগুলি বানাবো, তারপর দেখো তোমার অবস্থা কি করি।" এদিকে রশ্মিকা হাউমাউ করে কান্না করতে থাকে। সে কি করবে কিছু বুঝতে পারে না। অন্যদিকে বাড়ি ফিরে কম্পাস প্ল্যান করতে থাকে তাকেও ভিখারি সাজতে হবে। তখনই কম্পাস বলতে বিহান বলতে লাগলো, "কি বলছো কম্পাস তুমি এসব?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ বিহান স্যার, আমাকেও ভিখারি সাজতে হবে। ওই ভিখারিদের দিয়ে আমাকে মায়ের কাছে পৌঁছতে হবে। আর এটা কিছুতেই ওই অনু আম্মাকে বুঝতে দিলে চলবে না।" তখনই বিহান বলতে লাগলো, "সেটা কি করে সম্ভব?" কম্পাস তখন সমস্ত প্ল্যান বলে বিহানকে আর বলতে লাগলো, "আমাদেরকে যেকোনো একটু কিছু বলে বাড়ি থেকে বের হতে হবে। না হলে আমরা মাকে উদ্ধার করতে পারব না।" বিহান তখন বলতে লাগলো, "দেখো, আমি মায়ের কতটা অদম ছেলে। আমি মাকে চিনতে পারলাম না।" কম্পাস তখন বলতে লাগলো, "এসব নিয়ে এখন আর ভাবার সময় নেই। আমাদেরকে খুব তাড়াতাড়ি এগোতে হবে।" এদিকে রশ্মিকা কান্নাকাটি করতে থাকে। তখন সেনাপতি ভালো মানসিকতা দেখিয়ে বলতে লাগলো, "তোমার কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না। বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো আর নাই করো।" অন্যদিকে দেখা যায় কম্পাসের কথা শুনে বিহান তখন রাজি হয়ে যায় তার মাকে উদ্ধার করার জন্য এই প্ল্যানটা করতে। এরপরে কম্পাস ছদ্মবেশে ভিখারি সেজে বসে পড়ে আর ও আমার হাতের সেই চিরকুটটা পেয়ে বলতে লাগলো, "রথের দিন তাহলে আমাদের আর্মস ডিলটা হবে।" আর যখনই আনোয়ারা সে ডিলটা করতে যাবে তখন সেখানে ছদ্মবেশী সেই ভিখারিটাকে ধরে কম্পাস তার মায়ের সন্ধান পেয়ে যায়।